আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। হয়তো অনেক দিন পরে আমাকে আপনারা লাইভের ভিডিওতে দেখছেন এবং ফেসবুকের ভিডিও প্রায় নাই বলতে গেলে আমার বিগত 1 মাসের উপরে। অ্যান্ড কেন নাই, কি কারণে নাই, আজকে আমি স্বাধীনভাবে সেই সব কথাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে আসছি। কি হয়েছিল, কি হয় নাই, কি হবে সামনে, এই জিনিসগুলো নিয়ে কথা বলতে আসছি। অ্যান্ড শান্তনু কায়সার ভাইয়ের যে ভিডিওটা আপনারা দেখছেন, যে ভয়েস, সেটা আমারই একটা রেকর্ডে ছিল অ্যান্ড সেই ভয়েসটা আমারই। অ্যান্ড হয়তো আপনারা অনেকেই এখন লাইভে জয়েন হয়ে গিয়েছেন। আমি কথাগুলো বলে যাই, পরে লাইভটা শেষ হয়ে গেলে পরে আপনারা এগুলো শুনতে পারবেন। তো ঘটনাটা আমার সাথে শুরু হয় 15 জুলাই থেকে। 15 জুলাই আমি মালয়েশিয়া থেকে দেশে আসি। সন্ধ্যা কয়টায়, 8টার দিকে নামছি। তো দেশে আসার সাথে সাথে যখন আমি এইসব জিনিসগুলো দেখি, তখন সাথে সাথে একটা পোস্ট করি, কোটা আন্দোলনে একটা পোস্ট করি। পোস্ট করার সাথে সাথে তেমন কোনো প্রভাব, তেমন কিছু আসে নাই, মানে এইসব কিছু আসে নাই তেমনভাবে। তো এরপরের দিন আমার যখন দেখে মানে এইসব জিনিসগুলো দেখে খারাপ লাগতেছিল, তখন আমি 16 তারিখে আবার পোস্ট করি। 16 তারিখে 2টা পোস্ট করছি। 16 তারিখে পোস্ট করি, আরেকটা পোস্ট করি, করার পরে 16 তারিখ আরেকটা পোস্ট করি। যখন গোলাগুলি ঝামেলাগুলো বেশি হইতেছিল, তখন যে মানে আহত হসপিটাল বিল, তারপর হইছে যে খাবারের পানি, খাবারের এইসব ইস্যুগুলা, এসব ক্রিয়েট হইতেছিল, তখন আমি কাজ করি কি, আমার অ্যাকাউন্টে যত টাকা ছিল তো সেগুলো আমি চিন্তা করি যে এগুলো আমি দিয়ে দিই। তো এখান দিয়ে আমি 10 জন মিলে একটা টিম গঠন করে 7 ঘন্টার মধ্যে এইসব জিনিসগুলো সার্চ করে, মানে সবগুলা জেলায়, মানে এটা শুধু ঢাকা কেন্দ্রিক না, বাংলাদেশের যে যতগুলা জেলা আছে, তো সেই জেলাগুলোর মধ্যে আমি টাকা পাঠাই, খাবার দিই। তারপর হইছে যে যতটুকু আমার দ্বারা পসিবল, আমার কাছে যতটুকু, মানে আমার হাতে যতটুকু ছিল। কিন্তু অনেকেই হয়তো ভাবতেছেন যে বিষয়টা একটা রাজনৈতিক দিক দিয়ে আসতেছে অনেক কিছু, কারণ আমার সাথে অনেক মানুষের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই জীবনে মানে আমি এমএসভিজেড শুরু করছিলাম 2013-এ। তো এমএসভিজেড থাকাকালীন থেকে আমার সাথে অনেক মানুষের বিভিন্ন জেলায় স্টান শো হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন গেস্ট আসে, সেখানে চিফ গেস্টরা আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারাও থাকে, পুলিশ প্রশাসনের অনেক বড় বড় নেতারাও থাকে, মানে সবাই থাকে, মানে বেসিক্যালি একটা স্টান শো অ্যারেঞ্জ হয়ে যাবে। সেই কারণে আমার সাথে ছবি দেখতে পারেন। আমি যেই এলাকায় মোহাম্মদপুরে থাকি, সেখানেও অলরেডি অনেক মানুষ আছে যারা রাজনীতির সাথে জড়িত। আমার যারা বন্ধু বান্ধব আছে, এরাও অনেকেই আছেন যারা রাজনীতির সাথে জড়িত। তো প্রত্যেকটা মানুষ, তো এই পোস্টগুলো হওয়ার পরে অনেকগুলো জায়গা থেকে আমার কাছে মানে মেসেজ আসছে, বাট কিছু জায়গা থেকে এরকম পজিটিভ আসছে, মানে ওরা আওয়ামী লীগের লোক। ফার্স্ট অফ অল আমি যখন পোস্ট করছি, আমি বলছি আমি ছাত্রদের সাথে আছি, এই পয়েন্ট অফ ভিউ থেকে আমার দিকটা ডিফারেন্ট, আমি ওদের সাথে, কারণ এই ভিডিও ওরা সবাই দেখে, মানে আপনারাই দেখেন। তো তারপরেও আমি মানে পিছনে, মানে আমি যে জিনিসগুলো পোস্টগুলো ডিলিট করিনি, কিছুই ডিলিট করিনি, মানে সবগুলো পোস্ট রাখছি। অনেক মানুষ, মানে অনেক বড় বড় মানে যারা পলিটিশিয়ান আমার যখন মেসেজ করছে ইনবক্সে যে তোমার পেজ থেকে এইসব মানে পোস্ট কেমনে হইতেছে, আমি তখন ওদেরকে একটা অ্যান্সার দিয়েছি, আমার পেজ হ্যাক হয়ে গেছে। আমি বলছি আমার পেজ হ্যাক হয়ে গেছে, কারণ আমি তো ছাত্রদের সাথে, আমি তো আর এই মানে আমি মানে সবসময় ন্যায়ের পথে, ন্যায়ের মানে অন্যায় এই জিনিসটা হবে ছাত্রদের সাথে, এই জিনিসটার মধ্যে আমি নাই। তাই আমি বলছি আমার পেজ হ্যাক হয়ে গেছে, দ্যাটস ইট, এই টাইমে ইনাফ। তো অনেকেই হয়তো প্রশ্ন করতেছেন আমাদের এমএসভিজেড গ্রুপের সাথে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম, এই সব কিছু নিয়ে অলরেডি সামিন আমার সামনে আছে। তো আমি আমার টিমমেট এমএসভিজেড বাংলাদেশে সব সময় আমার যে প্রতিটা জিনিস সব সময় আমি শেয়ার করে থাকি, কি হয় না হয়, যা তো সামিন বল। ব্যাপারটা হচ্ছে অনেকেই আমাদের সাথে আমাদের এমএসভিজেড এর র্যালি হোক, এমএসভিজেড আসলে বাংলাদেশের ফুল বাংলাদেশে ম্যাক্সিমাম জেলাতে আমাদের হচ্ছে স্টান রাইডার আছে। তো তারা সবকিছু মিলে আমাদের টিমটা অ্যারেঞ্জ করতে হলে ফান্ডিং দরকার হয়, স্টান গ্রাউন্ড দরকার হয়। হয়তো আপনারা রাজনীতিবিদদের সাথে ছবি দেখেছেন, বড় বড় ব্যবসায়ীদের সাথে ছবি দেখেছেন, ব্যাপারটা অরাজনৈতিক। আমরা দেশকে রিপ্রেজেন্ট করার জন্য স্টান্ট করি, এই জন্য হয়তো তাদের হেল্প আমাদের লেগেছিল, কিন্তু আমরা কিন্তু কোনো সংগঠনের জন্য কাজ করিনি। ব্যাপারটা পুরোটাই অরাজনৈতিক, রাজনীতি কি শুনে। হ্যাঁ, আমি আপনার বলি, তাও অনেকেই আমাকে মেসেজ করছে এই জিনিসগুলো নিয়ে। আমার একটা র্যালি দেখছেন 16 ডিসেম্বর, এমএসভিজেড বাংলাদেশ, বা আমার ইউটিউব চ্যানেলে যারা বিগত 7-8 বছর ধরে ভিডিও দেখতেছেন, এমএসভিজেড নিয়ে আমার অনেক একটা স্বপ্ন আগে থেকেই। সবসময় আমি 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি বা 26শে মার্চ, এই আগে 3টাতেই র্যালি করতাম। বাট এখন এরকম সিচুয়েশন হয়েছে, আমাদের এত পরিমাণ মানুষ হয় যে এই টাইমের র্যালিগুলো আমরা 16 ডিসেম্বর একদিনই করি। তো ওই দিন করার পর আপনারা হয়তো বলছেন আনবির ভাইয়ের কথা, যে এই জায়গায় উনার কাছে আপনি কেন গেছেন, কি কারণে গেছেন, উনিও একটা ঝামেলার লোক। আমি ওই জায়গায় বসুন, আমাদের মানে স্টান্ট প্র্যাকটিসটা হয়েছে 300 ফিটে,
মানে আমরা প্র্যাকটিস করি 300 ফিটে। তো আপনারা জানেন স্টান করতে গেলে বাংলাদেশের প্রত্যেকটা স্ট্যান্ডার্ডেরই বলবে স্পেস নাই, জায়গা নাই, কোনো জায়গা নাই, কোন জায়গায় আমরা স্টান করব। তো আমার ওই র্যালিটা ওইখানে নিয়ে যাওয়ার মিন হয়েছে যে ওইখান থেকে আমি একটা গ্রাউন্ড পাওয়া, মানে একটা স্টান গ্রাউন্ড পাওয়া, যেখানে আমরা প্র্যাকটিস করতে পারবো, বা আমার যারা পিছনের জেনারেশন আছে যারা বাইকিং বা স্টান্টের সাথে রিলেটেড, সেই স্টান্টের জায়গাটার জন্যই ওই দিন ওই র্যালিটা ওইখানে গেছে। ওই কথা বললেই আমি আসছি, ওই একদিনই আমার সাথে ওনার দেখা, সেটা হচ্ছে 16 ডিসেম্বর, যে লাস্ট যেটা গেল। তো এরপরে আসে আমি পোস্টের ব্যাপারে, অ্যান্ড আপনারা হয়তো রাজনীতিক অরাজনৈতিক সবকিছু ব্যাপারগুলাই জেনে গেছেন, যা যতটুকু আমার যতটুকু ক্লিয়ার করা। তো ওই 17 তারিখ লাস্ট ওই টাকা দেওয়ার পোস্টের পরেই আমার সাথে মেইন ঝামেলাগুলো স্টার্ট হয়। আমারই একজন মানুষ, বন্ধু মানুষ, সে ফোন দিয়ে বললো তুই পোস্ট ডিলিট কর, পোস্ট ডিলিট করে পোস্টগুলো রাখা উচিত না, কারণ এটা সামনে অনেক ঝামেলা হবে, তোর নয় মামলা হবে। আমি বলছি এটা আমি ছাত্রদের পাশে আমি পোস্ট দিতে পারি, স্বাভাবিক। এই দফায় দফায় অনেকবার কথা হয়েছে, এই মানে 17 তারিখ থেকে 31 জুলাই এই পর্যন্ত অনেকবারই কথা হয়েছে, 17 থেকে 31 জুলাই। তো বলছে যে তুই পোস্ট ডিলিট কর, তোর নয় মামলা হবে, এই সেই। আমি বলছি আমি পোস্ট ডিলিট করতে পারবো না। আর তারপরে চলে গেছে ওই যে আপনার নেট অফ হয়ে গেছে। আমি বলছি আমার পেজ এখন ওই যে জায়গায় আছে, তো ওই জায়গায় মানে নেট অফ, তার মানে আমি বাচ্চি, আমি আমার পোস্ট ডিলিট করতে পারবো না, আমি এটা করবো না। তারপরে আসে আমার হোয়াটসঅ্যাপের কলগুলা। ফার্স্ট আমার মানে আমার যেটা সবসময় ইউজ করি ফোন, যে ফোনটা এই পকেটের মধ্যে, যেটা নাম্বার সবার কাছে অলমোস্ট আছে, ওই নাম্বারে একটা বাঙালি নাম্বার থেকে ফার্স্টে ফোন আসছে। আমি তখন করছি কি, আমি আননোন সব ফোন ধরা অফ করে দিছি, আমি সবার ফোন ধরি, তো সবার ফোন ধরা অফ করে দিছি। তো মেসেজটা আসছে, ইটস ইম্পর্টেন্ট কল ফর ইউ, প্লিজ রিসিভ দ্য কল, বিহাভ রিগার্ডস SS, মানে একটা নাম, একদম বড় ইনফ্লুয়েন্সার SS। আমি তখন ঘাবড়ে গেছি এই জিনিসটা, কারণ উনি হঠাৎ করে আমার এভাবে মেসেজ করা, আমি এটা ভয় পেয়ে গেছি। তারপর আমি শেয়ার করলাম কার সাথে, আমার যে ম্যানেজার, যে সবসময় মানে ব্র্যান্ড রিলেটেড কাজগুলো দেখে, আয়মানের সাথে। আয়মান বললো আচ্ছা ঠিক আছে ভাই, আমি বুঝলাম, তাসরিফ ভাইরে জানাই। তা আমিও তাসরিফ ভাইরে জানাইলাম সাথে সাথে, তাসরিফ ভাই এই ঘটনা আমার সাথে ঘটতেছে, আমি কি করবো? ফাহিম আমি অলরেডি আমার বাসার নিচে, তাসরিফ ভাইয়ের হয়তো পোস্ট দেখছেন আপনারা, অলরেডি বাসার নিচে, তখন বাজে মনে রাতের 1টা থেকে 1:30। তাই আমি তাসরিফ ভাইকে বললাম আচ্ছা ঠিক আছে আপনি কথা শেষ করেন, কথা শেষ করে আমার জানাই। তাসরিফ ভাই কথা শেষ করছে, ওই দিন রাতে আমার আর ঘুমটুম নাই, একদম শেষ উড়ে গেছে। আমি একটু বলি, আপনারা হয়তো অনেকেই বলছেন যে ভাই ঘাবড়াবেন কেন। ঘাবড়ানোর কারণটা ভাই, আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ড জানেন না যে ফাহিম ভাইয়া যে ঢাকাতে থাকে, সে কিন্তু ভাড়া বাসায় থাকে। তার বাসায় তার ওয়াইফ, তার মা, তার ছোট বোন থাকে। সে ছাড়া এখানে আদার আর একটা পার্সন নাই যে তাকে এসে হেল্প করবে। আপনারা বলছেন ঘাবড়াবেন কেন? যখন একটা প্রাইম মিনিস্টার অফিস থেকে একটা থ্রেট আসে, আপনি আমার ফাহিম ভাইয়ের বয়স কত? তার কি জীবনের মায়া আছে? আমার জীবনের মায়া নাই। ফার্স্ট অফ অল একটা কথা, এই পোস্ট আমি এগুলো তো আমিই তো দিছি, আমি চাইলে, কিন্তু ফ্যামিলিটার কারণে আমি জাস্ট ওদেরকে সেভ দিয়ে বাকি দিকটা আমি মানে ইয়া করছি, যতটুকু আমার যতটুকু সম্ভব। ভাই বলো ফুল ভাবে বলো যে কয়দিন বাসায় ছিল না, কেন ছিল না, এগুলো তো বলতে হবে, কারণ মা আছে, তোমার ছোট বোন আছে, তাদের জীবন রক্ষা করা তোমার দায়িত্ব। আরেকজন আইসা তো এখানে সেভ দেওয়ার কেউ ছিল না, তখনও কিন্তু তারা ক্ষমতায় ভাই। বাসার নিচে 3টা হাইস গাড়ি, পুলিশের গাড়ি, ডিবির গাড়ি, বাসায় তোমার মা বোন একা, এগুলা বলো, এগুলা সব বইলা দাও। এখন স্বাধীনভাবে কথা বলতে হবে, না বললে ভাই হবে না। তো এটাই তো, আমি আমার বাসার নিচে মানুষজন ছিল, অনেক মানুষজন ছিল। আমি বাসা থেকে আসলে অনেকেই আমার ভাবছে আমি কই হ্যান ত্যান হাবি যাবি, আসলে আমি আসলেই বাসা থেকে পালাই গেছি। বাসা থেকে পালাই মানে আমি বাসায় আসছি আপনাদের স্বাধীনতার একদিন পরে, 6 তারিখ। আমি 6 তারিখ বাসায় ঢুকছি, কারণ 5 তারিখেও বাসার নিচে গোলাগুলি হয়েছে। 5 তারিখেও বাসার নিচে গোলাগুলি, অনেক জায়গায় স্বাধীন হয়েছে, কিন্তু 5 তারিখেও অনেক ঝামেলা হয়েছে, অনেক গোলাগুলি হয়েছে। আমাদের মা বোনদেরকে নিয়ে আমরা কিভাবে যে দৌড়াদৌড়ি করছি, এটা তো অফলাইনে আপনাদেরকে এক্সপ্লেন করা পসিবল না, কারণ এটা আমাদের মা বোন, আপনারা জানেন কি করবেন। কিন্তু আপনারা আরেকজন আইসা সেফ দিতে পারবেন না, অস্ত্রের মুখে আপনারা সবাই সারেন্ডার করতে হবে। যেখানে মা বোন, আমরা বুক পাইতা দিব, আমাদের কোনো সমস্যা নেই, আমরা বুক পাইতা দিছি, আপনারা ছবি দেখছেন, সবার কমেন্টে ছবি আছে, সবকিছু আছে। আরেকটা কথা বলি, না তো যখন আমি কিন্তু মানে আমি আন্দোলনে গেছি, আমি গেছি, তাসরিফ ভাই গেছে, মানে আয়মান গেছে, সবাই গেছে, আমার পোলাপান তো সব আন্দোলনে। আমি বলছি তোরা ছবি পোস্ট কর, আমার যে ছবিটা আছে এটা তোরা আপাতত পোস্ট দিস না, আমি যদি এখন অ্যারেস্ট হয়ে যাই তাইলে এটা এফেক্ট তোদের, মানে তোরা সব পিছিয়ে এসে পড়বি, তোরা সব পিছিয়ে। আমি জানি আমি যদি অনেক কিছু হয়ে যেত, ওরা ব্যাক ফরওয়ার্ড চলে আসতো সবাই, ওরা ব্যাক ফরওয়ার্ড। আমি বলছি ঠিক আছে আমার ছবিটা বাদে তোরা সব ছবি পোস্ট দে, তোরা সব যা মন চায় তাই কর। এক পাতা আমি আমার ছবি, আমি যে আন্দোলনে গেছি আমার ছবিটা তুই পোস্ট করিস না,
আমি বলছি ঠিক আছে ফাইন, এতটুকু শেষ। তো যখন ওই যে ওনার মেসেজ, তখন আমি তাশরিফের বললাম ভাই এর পরের দিন আমাদের একটা মিটিং করা দরকার। তারপরে মিরপুর চলে যায় সাথে সাথে লেজিট বন্দর অফিসে, ওখানে যে আমি আয়মান তারপর তাশরিফ ভাইরে বললাম ভাই আপনারা কি বলছে এগুলো একটু বলেন আমারে, কারণ আমারে ফোন দিছে, ফোন আমি পিক করি নাই, দুইবার মনে করেন যে দুইবার মেসেজটা দুইবার আসছে, একবার রাত্রে আসছে একবার সন্ধ্যার দিকে আসছে, আর কল আসছে 3-4 বার, আমি এগুলো পিক করিনি। তো আমি বললাম ভাই বলেন ভাই কি অবস্থা, এগুলা কি? তাশরিফ ভাইয়ের হাতে পুরো স্ক্রিপ্ট, তাশরিফ ভাইয়ের হাতে স্ক্রিপ্ট, যেগুলা কারা করতেছে কি নিয়ে ভিডিও বানাইতে হবে। আমি ওই দিক থেকে একটা হাসি দিয়া তাশরিফ ভাই বললাম ভাই মাপ চাই, দোয়া চাই, আমি পলাই যেতেছি গা, দরকার হলে দেশে থাকলাম না মরে গেলাম, ডাজেন্ট ম্যাটার, কিন্তু আমি এই ব্যাপারে ভিডিও বানাইতে পারবো না। এখন আমার যদি খুঁজেও এটার মধ্যে নাই, তাশরিফ ভাই বলছে আমি এটার মধ্যে নাই, তাশরিফ ভাইও ক্লিয়ার, আমি সেটা পারবো না। তাশরিফ ভাইয়ের মতো ওইখান থেকে লিভ। আমি গাড়ি এক জায়গায় রেখা, তখন কিন্তু কারফিউ চলে, তখন কারফিউ চলে, গাড়ি আরেক জায়গায় রেখা আমি আরেক দিক দিয়ে রিক্সা দিয়ে গেছি। তাশরিফ ভাই একটা বাইক নিয়ে এসেছিল, তাশরিফ ভাই আস্তে করে হেলমেট করে চলে গেছে, মানে আমাদের যে ওই জায়গায় একটা মিটিং হয়েছে আমাদের, ওখান থেকে লিভ শেষ, এই ম্যাটার শেষ। বাসায় আসার পরে রাফসান আমার হোয়াটসঅ্যাপে কল দিছে, রাফসান বলতেছে ভাই আমার তো ওই উনি কল দিছে, আমি পিক করছি, কারণ আমি কি হবে, আমি তো ঘাবড়াইতেছি, আমার আম্মু ভয় পাইতেছে জিনিসটা, আমি কি করবো? আমি বলছি ভাই এইসব নিয়ে ভিডিও বানাইস না, আমি বলছি এইসব নিয়ে ভিডিও বানাইস না, তুই একদম চুপ যা। এই মানে কারণ এই পক্ষ হয়ে যদি তুই ভিডিও করস তাহলে দেশের সাথে বেইমানি হয়ে যায়, তাহলে দেশের সাথে এটা বেইমানি হয়ে যায়। শেষ, এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার গন। তারপর থেকে আমার যেই ফ্রেন্ড, যার কল রেকর্ড আপনারা শান্তনু কায়সার ভাইয়ের একটাতে শুনছেন, আসলে আমি ওর সবসময় ভালো চাই, কারণ আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। তো এইভাবে ও যখন আমার ফোন দিয়ে এসব বলতেছে, আমি বলছি আমি পারবো না এগুলো ডিলিট করতে, আমি সম্ভব না এটা ডিলিট করা। তারপর ওর সাথে আমার একটা কথোপকথন হয়েছে যে ফোনে, এই তুই আওয়ামী লীগ করস না? আমি বলছি হ্যাঁ করি তো, আমি কিন্তু বলছি হ্যাঁ করি তো। তখন তো আমরা বাসা ছাড়া ভাই, তখন থ্রেটের মধ্যে, তখন আমি নাই, বাসার নিচে গাড়ি ডিবি, মানে আরে কি আমি হইতেছে দেশে, তখন আমি নাই, আমার মানুষজন এক এক দিকে, এটা মানে বলতেছে তুই কি আওয়ামী লীগ করস না? আমি বলছি হ্যাঁ করি। তুই করস না? আমি বলছি হ্যাঁ করি, এই জায়গায়। তারপর এগুলা জামাত বিএনপিরা করতেছে, আমি বলছি তুই ছাত্র করে পিডা, আমার এরপর কথা হচ্ছে হ্যাঁ তুই ছাত্র করে পিডা, আমি পোস্ট ডিলিট করতে পারবো না, আমি আর একটা মেন্টাল প্রেশারে আছি, আমি এটা পারবো না। আমি বলছি ছাত্র করে পিডা, আমি বলছি ছাত্র করে পিডা। কত আর ইয়া করতে হবে। এই ঘটনাটা ঘটছে এটা ঘটনাটা ঘটছে হচ্ছে 26 তারিখের পরে, 26 তারিখের পরে যখন আমি 26 তারিখের পরে বলছে তুই মার, তো আমি এটার মধ্যে নাই, তোরা কি করস, তোরা মার, কারণ আমি তো নাই, আমি এই জায়গায় নাই, আমি জাস্ট এই জায়গা থেকে ক্লিয়ার। তারপর ওই যে লাল রঙের প্রোফাইল পিকচার আসলো, আমি প্রোফাইল পিকচার আপলোড দিলাম, ওই দিন আরেক ধাক্কা, আমি কেন প্রোফাইল পিকচার দিলাম, তুই কেন লাল করলি প্রোফাইলটা, মানে আমারই একজন ফ্রেন্ড, তুই কেন প্রোফাইল পিকচার লালটা দিলি? আমি বলছি ভাই এই জায়গায় ছাত্রদের যে জায়গায় বিষয়, আমি ছাত্রদের সাথেই আছি, কারণ ইলেকশনের আগে প্রমোশনাল ভিডিও, আমি এই ভিডিও আমি আমার লাইভে বলতেছি, ইলেকশনের আগে প্রমোশনাল ভিডিও আমি নিজেও 300 ফিট নিয়ে করছি, বাংলাদেশের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর অলসো এক এক জায়গা নিয়ে করছে, কেউ মেট্রো রেল নিয়ে করছে, কেউ টানেল নিয়ে করছে, কেউ পদ্মা সেতু নিয়ে করছে, আমি করছি কোনটা 300 ফিট, কেউ এলিভেটেড এক্সপ্রেস নিয়ে করছে, সবাই করছে, আমিও করছি। আমি ওই ঘটনার পর ওই দিন ওই ভিডিও ডিলিট করে দিছি ওই ভিডিওর পরে। তো এই জায়গায় এত কিছু হওয়ার পরে তখন মানে থ্রেডের পরিমাণটা একটু বেশি আসতেছে, মানে ছাত্রলীগের একজন বড় মাপের পলিটিশিয়ান, সে আমার বলতেছে তোমার পেজ থেকে কি আপলোড হইতেছে এগুলা। আমি বলছি ভাই আমার পেজ হ্যাক হয়ে গেছে গা, মানে সেম কথা, আমার পেজেতে যা পোস্ট হইতেছে সেটা হ্যাক হয়ে গেছে, আমার পেজ হ্যাক হয়ে গেছে, যে এটা গন। উনি তখন বলছে একটা কথা যে তুমি তো তাইলে তোমার আইডি থেকে স্ট্যাটাস দাও, আমি বলছি ভাই আমার আইডিও চলে যাবে, তো এটা নিয়ে আমি আর পারবো না করতে যতটুকু। লাস্ট কল আসছে আমার কাছে, এর মাঝখানে আমি আরেকটা কথা ক্লিয়ার করে দিয়ে যাই, এইসব ঘটনা যখন ঘটতেছে আমি ভাই একা কথাগুলো শুনিনি, আমি আমার পুরো টিম রে এক্সাইট করে ওদেরকে বলছি তোমরা আন্দোলনে যাবা,
যা লাগে সব আমি আছি। আমার মাঝখান দিয়ে ভয় লাগছিল যখন ভাইকে থ্রেড দিতেছে, তখন আমি বলছি ভাই আমরা তো যাইতেছি টি শার্ট পরে, এটার ইম্প্যাক্ট যদি তোমার উপর পড়ে, তখন ভাই বলছে সামিন আমার শহীদ ভাইদের রক্তের প্রতি বেইমানি করা যাবে না, যতটুক পারবো আমাদের ক্ষমতার মধ্যে মা বোনদেরকে সেফ রেখে ততটুক আগায় যেতে হবে, শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। আমরা কেউ এটা করি, একটা জিনিস শুধু মাথায় রাখছি ভাইয়ের কথা, যে শহীদ ভাইদের সাথে বেইমানি, তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। আমরা আমাদের গ্রুপ দিয়ে ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে যেভাবে পারছি, মা বাবাকে অন্য বাসায় পাঠায় আমরা সব যথাযথ চেষ্টা করছি আপনাদের পাশে থাকার জন্য। আমি বলি যে ওরা মানে ওদের ফ্যামিলি তো বাইরে গেছে, আমারটা তো আমি বাইরে করে ফেলছি, এক একজনটা এক এক দিকে পাঠাই দিছে। তো হয়তো অনেকেই ভাবতেছেন জিনিসটা ফেক হ্যান ত্যান, ভাই আমার লগে কি ঘটছে ভাই এটা আমি জানি, মানে আমি কোন জায়গা থেকে উঠেছি। হয়তো যদি স্বাধীন না হইতো এটা আমারই দেখতেন না, এটা আমারই দেখতো না। হ্যাঁ খুদার কসম কাইটা কইলাম, হয়তো আমার দেশে দেখতেন না, এই জায়গার মধ্যে দেশে দেখতেন না, কারণ এটা একটা বড় ধরনের জিনিস। তো ওই জায়গায় ওইটা হচ্ছে বেসিক্যালি আমি যে অফিসটার কথা বলতেছি, আমি আসতেছি একটা করে ইনফ্লুয়েন্সারের ব্যাপারেও আসতেছি একটা একটা কথা বলে। তো যখন আমি মানে ওগুলো ফোনে বলছে আমি আওয়ামী লীগ, আমি এটা সেটা ওইটা বাদ, তো এই জায়গা থেকে তো বলছে যে ওই যে আরে মেসেজটা আরে তুমি তো আইডি থেকে পোস্ট দাও। তো আমি আইডি থেকে পোস্ট দেওয়ার বলছি আমার আইডি যদি আমি পোস্ট দেই তাহলে আমার আইডিতে এখন পোলাপান রিপোর্ট মেরে আইডি উড়াই দিব, আইডিতে এখন পোস্ট দেওয়া যাবে না। আমি এভাবে ইগনোর করছি। আমি কিন্তু একটাও ছাত্রদের বিরুদ্ধে একটা পোস্ট ইম্পসিবল। থাকতে পারে আমাদের সাথে সম্পর্ক থাকতে পারে, কিন্তু আমরা একটা কথাতে এগ্রি করি নাই। একটা ওই অফিসে ফাহিম ভাইয়ের মিটিং এ যাওয়ার জন্য কতগুলা কল আসছে, ফাহিম ভাই একটা বারের জন্য একটা স্টেপ নেয় নাই। ফ্যামিলির উপরে হুমকি আসছে যে মা বোন একা থাকে বাসায়, তারপরও কিন্তু ফাহিম আমার কাছে আচ্ছা আমার এই ফোনে মেসেজ আছে ফাহিম তো পলাই গেছে, ফাহিম তো পলাই গেছে, ফাহিমের কিন্তু তার বউ মা বোন তো আছে। ওই টাইমে আমি ভয় পেয়ে বাইরে বলছিলাম ভাই আমরা কি করব, যাও কি ঠিক হবে কিনা। হয়তো ক্যামেরাতে দেখা যেতেছে না, কমেন্টে দিয়ে দিব ভাই, কমেন্টে দিয়ে দিব। আচ্ছা ও তো পলাই গেছে, ওর যারা বাসায় আছে ওদেরকে মানে আমার বোন, আমার ওয়াইফ, তারপর আম্মু, এদের উপর মানে মহিলা মানুষের উপর অত্যাচারটা করবো। শালা আমি একলা থাকতাম একলাই, এই জিনিসটা হচ্ছে এরকম। কিন্তু যে করতেছে যে করছে, হয়তো আপনারা শান্তনু কাছের ভাইয়ের লাইফটা দেখছেন, সবকিছুই দেখছেন, ওকে ফাইন, বাট আমি ওনার চুপ থাকতে পারবো না। আমি এটা অলরেডি বলছি যে আমি সবকিছু এখন আমি ক্লিয়ার করে দিব। আমি দরকার হলে থাকবো না, দরকার নেই আমার এইসব জিনিস দরকারই নাই। তো 31 তারিখের 31 জুলাই একটা কল আসছে, যেটা আপনারা সবচেয়ে বেশি ভিডিওতে দেখছেন, যে এনটিএমসির চিফ যে ডিজি, মানে উনি যে ডিজি, তো ওনার সাথে ওর ভালো সম্পর্ক, ওর চাচা হয়। তো ওই জায়গা থেকে আমার ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে ইয়া স্যার বলছে তোর কল্লা কেটে লেবো। আমি বলছি কি কল্লা কেটে লেবো? আমি বলছি কাইটা লাগা, কিছু করার নেই, এমনি বাঁচাতে এমনি মরে যাও আরো ভালো, মাইরা লাগ, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এতটুকু আচ্ছা ঠিক আছে। কিন্তু ভাই এই জিনিসের এই থ্রেডগুলা কে পায়নি? তার মাঝখানে একটা ক্যাম্পেইন স্টার্ট হলো, মানে এসএস এর ক্যাম্পেইন থেকে তো ভেগে গেছি। তো এই জায়গায় তো আরেকটা ক্যাম্পেইন হইতেছে যে ইসিবি চত্বরের মোড়ের যে বিল্ডিং এর অফিস, যেখান থেকে আমরা ইলেকশনের আগের যে ভিডিওগুলো করছি, নাম ইসিবি চত্বর টাওয়ারটার নাম হলো ইয়া টাওয়ার, ওয়াসি টাওয়ার, ইসিবি চত্বরের যেটা অনেকে হয়তো আমার দেখছি ইসিবি চত্বরের সবার গাড়ি। তো আমার এলাকার পোলাপান মানে ওই জায়গার পোলাপান, ভাই এখানে কার কার গাড়ি আছে, আমি সবগুলা গাড়ি বলছি, তখন কিন্তু আমি নাই। তো ওই জায়গা থেকে মানে যখন 23 জন ইনফ্লুয়েন্সার নিয়ে কাজ স্টার্ট হয়, তখন আমারে ফোন দিছে আবার, তুই কি কাজ করতেছস, আমি কি তোর ইন করবো? আমি বলছি হ্যাঁ কর, ইন কর। আমি তো নাই, আমি আর আমু নাই চিন্তা ভাবনা লই আমি বাইরেছি। আমি যে জায়গায় গেছি ওই জায়গায় থেকে যে আর আসবো এই চিন্তা আমি ইয়া করি না, মানে আমি বাইরে গেছি, আমি করবো না, আমি জানি। আমি এখানে নাই, আমার সব অসুস্থ, আমি একটা জায়গায় আছি, এটা পারবো না। কোথায় তাইলে তোরে আমি ইন করলাম, আমি কর। আমি জানি ওর সবগুলো ফোন ওদের ভিতরে ওই জায়গার লাউড স্পিকারে সবার সামনেই আমার ফোন দিছে, নাইলে এতবার এত এক একটা কোশ্চেন আমারে বলে। আমি বলছি হ্যাঁ ঠিক আছে ফাইন কর, সমস্যা নেই, আমি আসি। কোনটা মিটিং হয়েছিল? হ্যাঁ, তো ওই দিন রাতের যে ওয়াসি টাওয়ার মানে ইসিবি চত্বরে যে মানে ইনফ্লুয়েন্সারদের নিয়ে যে ক্যাম্পেইনটা করার কথা ছিল, ওই দিন রাতের এই যে এই গাড়ি বহরগুলা সব ছিল ওই বিল্ডিং এর নিচে। এটা তখন কারফিউ চলে, মানে এখানে আমি ওই শান্তনু ভাইয়ের আমি যা যা বলছি, এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল, মানে যা এদের মধ্যে মনে করেন যে আমার নিজের পরিচিত অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল। টাকা দেয়া হয়েছে, সব হয়েছে, মানে টাকা ওনে সব শেষ,
মানজি আমার মাঝখান দিয়ে একবার কল দিছে, একটা মেয়ের বাসা ভাঙচুর হইতেছে, মানে মানে কি জানি নাম, ওই যে প্রীতি টিকটক করে। হ্যাঁ, ওরে টাকা পাঠাইছি বিকাশে, আর ও বড়দের মতো ওই ফার্স্ট ভিডিও আপলোড দিচ্ছে ওই জায়গায়, ওই জন্যই ওর বাসাটা ভাঙচুর হয়েছে। আমি যখন মানজিরে বললাম ওটা কি কোন একটা ফল্ট করছে যে কারণে ওর বাসা ভাঙচুর হয়েছে, প্রথম দিন ও ভিডিও বানাইছে, এই জন্য ওর বাসাটা ভাঙচুর হয়েছে। পুরো যত যা লিস্ট দেখলাম এই জন্য, কারণ প্রত্যেকজনের লিস্ট আমি দেখছি। আর আমি আরেকটা কথা ক্লিয়ার করি, আমি এখানে অনেক মানুষ যারা ওই মিটিংয়ে ছিল, ওখানে ওরা অনেক আন্দোলনে গেছে, আন্দোলন করছে। যেমন আমি এক্সাম্পল দিতে পারি, শান্তির আমি দেখছি ভিএনএস এর এখানে আমার পোলাপান সব ওই জায়গাও ছিল, তো ওই জায়গা থেকে দেখছে যে ও আন্দোলন করতেছে। তারপর আমি ভিতর থেকে মানে ওদের যে ক্যাম্পের একটা মিটিং হইতেছে, সেই মিটিং থেকে একটা ভিডিও দেখছি যে ভিতরে কারা কারা আছে মিটিং করতেছে। তখন অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলছে, মানে আমারই ছোট ভাই একটা মানে জিজ্ঞেস করছে ওরে, জারেস ফাহিম ভাই কই, কারেস ফাহিম ওরে দেখতাছি খারা, ওর নামে মামলা দিতাছি, রেড লিস্ট করতেছি, ওর নাম, আমার নাম রেড লিস্ট, আরেস ফাহিম রেড লিস্টেড, কারণ আমি ওই জায়গাতে বিরোধী, আমি রাষ্ট্র বিরোধী, আমি সরকার বিরোধী। তারপর হইছে আমার নামে কি, আমি টাকা দিছি হইছে বিএনপি, জামাত, ছাত্র কি শিবির, আরো কি কি নাম, আমরা ছাত্রদের যারা অসুস্থ হয়েছিল, আমি মইন ভাই আমরা সবাই বসে হচ্ছে নাম্বার কালেক্ট করছি, যে যারা অসুস্থ অবস্থায় আছে, রাবার বুলেট হয়েছে, তাদের যাদের চিকিৎসা লাগবে তাদের জন্য আমরা বিকাশে টাকা পাঠাইছি। ওইটার প্রুফ তারা যখন পাইছে, তারা ওইটা ঢুকাই দিছে কি আমরা জামাত শিবিরকে টাকা দিছি যাতে আন্দোলন আরো বড় হয়। এইটা হচ্ছে আমি এই দিক থেকে আমি রাষ্ট্রবিরোধী, এই মামলা সেই মামলা, হাবি জাবি প্রত্যেকটা। আমি যখনই আমার কল দিয়েছে আমি জানি প্রত্যেকটা কল কোনো না কোনো কারো সামনে থেকে কলগুলা গেছে, আমারে যা বলছে আমি তাই সাই মিলেছি, এটা আমি বলছি। ও যখনই বলছে আমি মিলি, বলছে আমি মিলি। ও আমি বলছি ছাত্র করে মার, মার। তারপরে বলছে কি আরেকটা বানিয়েছে, আরো যা যা বলছে যে না কল্লা কাটার বিষয়টা, এইটা বলছে 31 তারিখ, এটা 31 তারিখ। আমি বলছি মাইরা লাখ, আর ভাই এমনি বাইচা থেকে বাদ মইরে যাওয়াই ভালো। তা আপনাদের এই জিনিসগুলোই আমার মানে ক্লিয়ার করা উচিত ছিল, হয়তো আমি অনেক আগে ক্লিয়ার করিনি, এটা আমার ভুল, এটা আমার ব্যর্থতা। আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনাদের কি মনে হয় না আপনারা যখন একটা ফেসবুকে সরকার বিরোধী একটা পোস্ট দিতেন, আপনাদের এলাকা থেকে অবশ্যই হুমকি দিত নেতারা? আমার বাসা গণভবনটা 4 গলি পরে, এই রোডের সোজা গেলে ডাইরেক্ট গণভবন। এই এলাকার মধ্যে কি পরিমাণ মানুষ, কি পরিমাণ ঝামেলা হয়েছে এটা এই এলাকায় জানে। এলাকা বাদই দিলাম, সে পাবলিক ফিগার, তার একটা পোস্ট পুরা ভাইটাল পর্যায়ে যায়, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার অফিস সাথে সাথে অ্যাকশন নিয়ে নেয়। সেই জায়গায় যে এই ক্ষমতাটা সে দেখাইতে পারছে, ছাত্রদের পক্ষে রেড ডিপি দিয়ে, ছাত্রদেরকে ডিরেক্ট সাপোর্ট দিয়ে, আমরা আমাদের মানে যতটুকু ক্ষমতা ছিল সব জায়গা থেকে, আমরা মাঠ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, আমরা কিন্তু কোন জায়গায় আজ পর্যন্ত এখন পর্যন্ত আপনাদের সাথে কারোর সাথে বেইমানি করি নাই। একটা দেখাইতে পারবেন না যে আমরা ছাত্রদের এগেইনস্টে কিছু বলতে গেছি। সব জায়গায় আমরা অ্যালার্ট ছিলাম, আমরা সব জায়গায় কাজ করে গেছি। ইভেন আফটার 6 তারিখ থেকে ফাহিম ভাই নিজে সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত ট্রাফিক ডিউটি থেকে শুরু করে সংসদ ভবনের নিরাপত্তা, যাতে কোনো ডাকাত দল রাতে দিনে ট্রাফিক ডিউটি সব সময় সারাদিন আমরা দাঁড়ানো। আমি আমার পেজ থেকে বা আমার নিজের কোনো জায়গা থেকে একটা ছবি, একটা স্টোরি কিছু আপলোড দিইনি। আর আমার ফার্স্ট মেনশনটাই আসছে মানে বন্যাতে মানে বিকাশের একটা নিয়ে, এটার মধ্যে আমার সাথে বিকাশের রিলেটেডটা কি এট ফার্স্ট এই জিনিসটা আমার পেজে পুরাটা সার্চ মারেন যা মন চায়, কারণ আমি এই নিয়ে কোনো ভিডিওই বানাই না, আমি নিজের থেকে যে সবসময় দিয়ে আসছি আমার যতটুকু এফোর্ট। আমি যদি মনে করেন আমি যদি 1 লাখ টাকার হেল্প করতে পারি, আমি 1 লাখ টাকার হেল্প করে শেষ করে আসছি। যখন আমি পারি নাই আমি যাই নাই। চট্টগ্রামের আগুনের ক্ষেত্রেও সেম ঘটনা, মেডিসিন লাগতো, আমি টাকা দিয়ে কিনা দিয়ে আইসা পড়ছি, আমি আইসা পড়ছি, কোনো ভিডিও বানাই নাই। বন্যার ঘটনায় কোনো ভিডিও বানাই নাই, ছবি কয়টা ছিল এটা দিয়ে পোস্ট শেষ। আমরা কোনো ফান্ডিং তুলি নাই আজ পর্যন্ত। আমি জীবনে একটা ভালো কাজ করছি, জীবনে কোনোদিন কোনো ফান্ডিং তুলি নাই। মানুষ যখন কোনো হেল্পের জন্য আসে, এটা শেয়ার দিয়ে দেন, তখনই আমি চিন্তা ভাবনা করে দেবো এটা শেয়ার দিব কি দিব না, কারণ এখানে বিকাশ রিলেটেড আছে। আমি এই দিক থেকে তাও আমি আইসা মানে তখন তাৎক্ষণিক আইসা আমি কখনো এক্সপ্লেন করি নাই। আমি পলাইছিলাম, এটা আমি ঠিক আছে, কিন্তু আমি পোস্ট দেওয়া থেকে বিরত থাকি নাই। যেটা যেটা দরকার ছিল সেটা, আমি যখন ওই জায়গায়ও ছিলাম তখন আমি টাকা পাঠাইছি, যখন ছিল না তখন আমি টাকা পাঠাইছি খুলনাতে। এই জায়গার মানে যতগুলা মুভমেন্ট হয়েছে, তো এটা আমার আপনাদের কাছে ক্লিয়ার করা উচিত ছিল, এতটুকু আমি ক্লিয়ার করলাম।
এতটুকুই এখন থেকে ভাই, যে যার মতো করে জাস্টিফাই করবেন, কোনো গুজবে কান দিবেন না। অর্ধেক কেটে ক্লিপ, কল রেকর্ড অর্ধেক কেটে, লাইভের অর্ধেক কেটে না, আপনারা সরাসরি যেটা সত্যি ওইটা জাস্টিফাই করবেন, রিয়েল নিউজটা দেখবেন। আর আমরা সবাই মিলে আসেন এখন সুন্দর একটা দেশ গড়ি, যেহেতু নতুন করে আমাদের স্বাধীনতাটা আসছে, আমরা আর কোনো স্বৈরা শাসককে চাই না। যেটা ন্যায় ওইটাকে ন্যায় বলতে হবে, যেটা অন্যায় ওইটাকে অন্যায় বলতে হবে, কোনো চুপ থাকা যাবে না। চাঁদাবাজ মুক্ত হোক, কোনো যে কোনো সবকিছু মুক্ত। আমরা স্টুডেন্টরা কি পারি এটা আমরা দেখাই দিছি। আমরা এখন ন্যায়ের পথে দেশটাকে সুন্দর মতো সবাই মিলে সাজাই, এটাই ভাই সবার কাছ থেকে চাওয়া থাকবে। আর ভাইয়ের প্রতি আপনাদের যেই অভিযোগগুলো ছিল, আশা করি যে এই লাইফটা আপনারা সবাই পুরাটা যারা দেখছেন তারা তো অবশ্যই বুঝছেন। আশা করি ফরওয়ার্ডও করবেন যে এই ব্যাপারগুলো আমাদের সাথে ঘটছে, আমরা আপনাদেরকে কতটুকু সাপোর্ট দিতে পারছি, এবার আপনারাই আমাদেরকে জানান। তো এইটাই আমার এতটুকুই বলার ছিল, যে দুজন ব্যক্তি থেকে আমার কাছে কল আসছে, বা যার সাথে একজনের সাথে আমি কথা বলি নাই, আরেকজনের সাথে কথা বলছি, এগুলার ব্যাপারে তাশরিফ ভাই জানে, আয়মান জানে, আমার যে সাইবার এক্সপার্ট একরাম, যে এখন দুবাইতে আছে। আমি লাস্ট টাইম এটাও বলছিলাম, যদি বাই চান্স আমি আমার ধৈর্যও ফেলে আমার পেজের অ্যাডমিন, মানে আমি নিজে বেরিয়ে গেছি, তো বলছি যে ধৈর্যও ফেলে, তাইলে তুই পেজ যদি ভিডিও আপলোড হয় তাহলে তুই পেজ ডিলিট করে দিস। একরামের সাথে আমার এই কথোপকথন হয়েছে। তারপরে একরামের যারা ভাই ব্রাদার আছে ওদের সাথে আমি ডোনেশনের কাজে যে হিন্ডাও বাংছে আমার, এই জিনিসগুলো আমি বলি নাই। তা এখন আমার বলার সময় হয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমার উপর কি যায় না যায় আই ডোন্ট কেয়ার, আমার আর কোনো নাই, কারণ আমি মইরা গেলেও শেষ। কারণ আমার এই জিনিসটা শেয়ার করা আপনাদের কাছে অনেক জরুরি ছিল, নাইলে প্রত্যেক রাতে আমি একটা মানে হয়তো আমার ইনস্টাগ্রাম যারা ফলো করে স্টোরি, আমার ইনস্টাগ্রাম যারা ওই যে কি জানি একটা নিজে চ্যানেল আছে, চ্যানেল, হ্যাঁ একটা চ্যানেল বানাইছে, ওইখানে ওই মেসেজগুলো দেখলেও বুঝবেন সব ওইটার মধ্যে। আমার ইনস্টাগ্রামের চ্যানেল আমি আগের থেকে যত পোস্ট দিয়ে আসছি, মানে যে যে ঘটনা সব সিরিয়াল করে দিয়ে আসছি। হয়তো ছবি আপনারা দেখেন নাই, হয়তো কোনো ভিডিও দেখেন নাই, এটার জন্য আমারে ক্ষমা করে দিন। এটাই, আমি জানি না আমি কি ব্যাক আসবো কি আসবো না, কিন্তু এই জিনিসগুলা মানে যে অন্যায়গুলা সবার সাথে হয়েছে, মানে এখন হয়তো একটা একটা করে বাকি 23 জন কন্টেন্ট ক্রিয়েটরও মুখ খুলবে যারা ওই মিটিং এর মধ্যে ছিল। একমাত্র মানে আরএস ফাইম ওই জায়গায় ইগনোর করছে, আরএস ফাইম রেড লিস্টেড, আরএস ফাইম রে মানে মাইরালামু কেমনে কল লাগাইতেলামু, আরএস ফাইম রে গায়েব করে দেবো। গায়েব করতে হলো অনেকগুলো মানুষের উপরে দিয়ে যায় গায়েব করতে হলো, ঘটনা হয়েছে এটা। এতদিন চুপ করে বসে থাকলে এর অনেক ঘটনা আছে, এরকম অনেক ঘটনা আছে যেগুলো আমি শেয়ার করিনি। আমি নামটাও নেই নেই, আমি এই জায়গায় নাম নেই, লাইভে দুজনে একটারও নাম নেই নেই। যেই পরিমাণ ব্ল্যাকমেইল, যেই পরিমাণ মানে এগুলা, এটা বলার বাহিরে। যতদিন যা হয়েছে কিচ্ছু কই নাই, গাড়ি মানে চুপ, বাচ্চা ঠিক আছে, তাল মিলেই যেতেছে আর কি। মানে আমি জীবনে মনে একটা বড় পাপ হয়েছে একটা কন্টেন্ট ক্রিয়েটর হওয়া, জিনিসটা এরকম আমার লাস্ট কয়দিন সিচুয়েশন লাগছে। তো ভালো থাকবেন সব, দোয়া রাখবেন, আর সবাই ভালোর পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। আল্লাহ হাফেজ, টাটা।